আপনারা যারা রাত্রিরে শিয়ালদহ স্টেশনে কখনো বসে থাকেননি তারা আসলেই বুঝবেন না ওই প্ল্যাটফর্মে রাত নামার পর আসলে কি হয়। মানুষ থাকে, আবার মানুষ থাকে না। শব্দ থাকে, আবার শব্দ থাকে না। আমি হকার, আমার জীবনের অর্ধেক কেটেছে এই প্ল্যাটফর্মে। আজ যা বলবো সেটা শোনার পর হয়তো আপনারা ভাববেন আমি মিথ্যে বলছি, কিন্তু বিশ্বাস করুন, আমি যা দেখেছি তা আমি শত্রুকেও দেখতে দেব না। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। সেই রাতটার পর আমি আজও একা একা প্ল্যাটফর্মে বসতে পারি না। শীতকালের রাত ছিল, ডিসেম্বর মাসের শেষের দিক। বাতাসে একটা ঠান্ডা কামড়। লোকাল ট্রেনের ভিড় তখন অনেকটাই কমে গেছে। রাত প্রায় 2:30 বেজে গিয়েছিল। আমি সাধারণত রাত 12টার পরও দোকান সামলাই। চা, বিস্কুট, কিছু হালকা খাওয়ার জিনিস বিক্রি করি। আসলে রাত্রিরে যারা দেরি করে ফেরে, ড্রাইভার, কুলি, পুলিশ, ওরা আমার দোকানের ভরসা। তাই ভোর 4টে, 4:30 অবধি টিকে থাকে। সেদিনও তাই ছিল। দোকান গুটিয়ে ফেলব কিনা ভাবছিলাম, এমন সময় শুনি দূরে প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে একটা হালকা বাঁশির মতো আওয়াজ আসছে। মনে হলো কেউ হয়তো বাঁশি বাজাচ্ছে। আমি তখন ভাবলাম, রাতের বেলায় আবার কে বাঁশি বাজাবে। চারপাশে তাকালাম। হকাররা বেশিরভাগই গুটিয়ে নিয়েছে। কিছু কুলি কোণে গুটি-সুটি মেরে ঘুমোচ্ছে। লোকাল ট্রেনের শব্দ নেই, শুধু মাঝে মাঝে দূরের হুইসেল। শিয়ালদহ স্টেশন দিনের বেলায় যেমন জেগে থাকে, রাতে একেবারে উল্টো, অদ্ভুত নির্জন আর ঠান্ডা। আমার দোকানের পাশে আরেকজন হকার বসত, রফিক। সেদিন সে অসুস্থ হয়ে আসেনি, ফলে পুরো প্ল্যাটফর্মটা যেন আরও ফাঁকা মনে হচ্ছিল। আমি নিজের মনে বললাম, চা বানিয়ে খাই, তারপর বাড়ি যাই। তখনই বাঁশির মতো শব্দটা আবার এলো। এবার অনেক পরিষ্কার, টানা টানা সুর, যেন কেউ খেলা করছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, শব্দটা স্টেশনের ভেতর থেকে না এসে মনে হলো বাইরে থেকে ঢুকছে। আমি দোকান ছেড়ে সামনের দিকে এগোলাম। পা ফেলতেই দেখলাম হঠাৎ করে প্ল্যাটফর্মের বাতিগুলো মিটমিট করে উঠছে, যেন কারেন্ট চলে যাবে। মনে অস্বস্তি হচ্ছিল, বুকের ভেতরটা অকারণে ঠান্ডা হয়ে আসছিল। তখনই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। দূরে প্রায় 50-60 ফুট সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরা, চুন খোলা, আর হাতে বাঁশি। সেই বাঁশি বাজাচ্ছিল, কিন্তু তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি এক ঝটকায় থমকে গেলাম। মনে হলো চোখে ভ্রম দেখছি, কিন্তু না, সে বাঁশি বাজিয়েই চলেছে। আমি গলা শুকিয়ে গেল, একটু চিৎকার করে বললাম, কে রে, এই সময় এখানে কেন? মহিলা কিছুই বলল না, শুধু বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ দেখলাম সে আস্তে আস্তে হেঁটে প্ল্যাটফর্ম থেকে ট্র্যাকের দিকে নামছে। আমি ভয় পেয়েও কেমন যেন দাঁড়িয়ে রইলাম। ট্র্যাকের দিকে নামতেই বাতাস যেন জমে গেল। ঠান্ডার সঙ্গে কেমন যেন গন্ধ, পুরনো কাঁসা, মরচে ধরা লোহা আর ধোঁয়ার মতো গন্ধ। আমি ভেবেছিলাম মহিলা ট্র্যাকে নামবে, কিন্তু সে হঠাৎই করে ট্রেনের লাইনটা পেরিয়ে অন্ধকারের মধ্যে মিশে গেল। আমি অবাক, কে হতে পারে? স্টেশন মাস্টার, গার্ড, পুলিশ, কেউ তো নেই। তবে ওই লাল শাড়ির মহিলা এলো কোথা থেকে? আমি পিছিয়ে আসতে যাব, এমন সময় ঠিক আমার দোকানের দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, চা, চা লাগবে, গরম চা। কিন্তু দোকানে তো আমি ছাড়া আর কেউ নেই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি পেছনে তাকালাম, এবং যা দেখলাম তা আজও কাউকে বলতে গিয়ে বুক কেঁপে ওঠে। আমি ঘাড় ঘুরিয়ে দোকানের দিকে তাকালাম। চারপাশ তখন একেবারে নিশ্চুপ। দূরের প্ল্যাটফর্মে অল্প কিছু আলো জ্বলছিল, কিন্তু দোকানের পাশটা প্রায় অন্ধকারে ঢাকা। আমার দোকানটা খুব বড় কিছু নয়, একটা ছোট কাঠের টেবিল, তার ওপরে কেতলি, দুটো কাচের বয়াম ভর্তি বিস্কুট, আর পাশে প্লাস্টিকের ডালা। এই নিয়েই আমার সংসার চলে। আমি এতদিন ধরে রাত কাটিয়েছি এখানে যে প্ল্যাটফর্মের প্রতিটা ইট আমার ছিনা। কিন্তু সেদিন ওই রাত্রিরে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটা আমার পরিচিত কিছু ছিল না। ছায়াটা দেখতে যেন মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ নয়। লম্বা, একটু ঝুঁকে দাঁড়ানো, আর অদ্ভুতভাবে নিস্তব্ধ।
একদম আমার টেবিলের সামনে। আমি ভয় আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। গলা শুকিয়ে কাঠ, তবু বললাম, কে রে, এই সময় এখানে দাঁড়িয়ে আছিস কেন? কোনো উত্তর নেই, শুধু বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে গেল। এত শীত ছিল না তখন, অথচ মনে হচ্ছিল চারপাশের তাপমাত্রা হঠাৎ নেমে গেছে। আমি টর্চটা হাতে নিলাম। আলো ফেলে দিতেই বুক কেঁপে উঠল। ছায়াটা নেই, যেন কিছুক্ষণ আগে যা দেখলাম সেটা স্বপ্ন। কিন্তু আমি তো ঘুমোচ্ছিলাম না। আর গলা ফাটিয়ে চা লাগবে যে বলল সেটা আমি নিজের কানে শুনেছি। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো ক্লান্তিতে মাথা ঘুরছে, কিন্তু ভেতরে ভেতরে বুঝছিলাম কিছু একটা ভুল হচ্ছে। তখনই হঠাৎ কেতলির ভেতর থেকে ফোঁস ফোঁস শব্দ উঠল, যেন কেউ ভেতরে ফুঁ দিচ্ছে। আমি এক লাফে পেছনে সরে গেলাম। কেতলিটা ফুটছিল না, আগুনও নিভে গেছে অনেকক্ষণ আগে। তবু ভেতর থেকে ওই অদ্ভুত আওয়াজ আসছে। আমার বুক ধড়ফড় করতে লাগল। হাত কাঁপতে কাঁপতে টেবিলের কোণে ভর দিলাম। তারপর হঠাৎ টেবিলটা ক্ষেপে উঠল। একটা ধাক্কার মতো হলো। বিস্কুট ভর্তি কাচের বয়ামটা টেবিল থেকে গড়িয়ে পড়ে চুরমার হয়ে গেল। কাঁচ ভেঙে যাওয়ার শব্দে প্ল্যাটফর্মের দূরে ঘুমন্ত এক কুলি ঘুম ভেঙে উঠে চিৎকার করে বলল, কে রে, কি হলো? আমি কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। কুলি উঠে এসে আলো ফেলে আমার দোকানের দিকে তাকালো, কিন্তু আশ্চর্য, সে কিছুই দেখল না। শুধু ভাঙা কাঁচ আর আমি দাঁড়িয়ে কাঁপছি। কুলি বলল, এত রাতে একা একা এখানে বসিস কেন? চল, আমি তোকে বাইরে পৌঁছে দিই। আমি গলা সামলে বললাম, না ভাই, আমি যাব না, দোকান গুটিয়ে দেব। সে মাথা নেড়ে চলে গেল। কিন্তু আমি জানতাম যা দেখেছি সেটা আমার চোখের ভুল নয়। আমি তখনও ঘামছি, শীতে কাঁপছি। দোকান গুটোতে যাব, এমন সময় হঠাৎ আবার সেই বাঁশির সুর বাজল, এবার অনেক কাছে। আমি বুক ঠুকরে তাকালাম, আর দেখি সেই লাল শাড়ি পরা মহিলা প্ল্যাটফর্মের আলো আধারির মধ্যে দাঁড়িয়ে আছে। চুল খোলা, চোখ দুটো যেন জলজল করছে, বাঁশি বাজাচ্ছে আর ধীরে ধীরে আমার দোকানের দিকেই আসছে। আমার পা যেন মাটিতে আটকে গেল। পালাতে চাইছি, কিন্তু নড়তে পারছি না। তারপর সে একেবারে কাছে এসে দাঁড়ালো। তার ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। আমি কানে শুনতে পেলাম, চা দেবে? শব্দটা এত ঠান্ডা, এত ভয়ঙ্কর যে আমি জ্ঞান হারানোর উপক্রম হলাম। এরপর যা ঘটল সেটা আমি চাই না কোনো মানুষ একা রাতে শিয়ালদহ প্ল্যাটফর্মে দেখে ফেলুক। আমি আপনাদের সত্যি বলছি, সেই মুহূর্তে মনে হচ্ছিল বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। মহিলাটা একেবারে আমার দোকানের সামনে দাঁড়িয়ে, ঠোঁট নড়ছে, চোখ দুটো যেন জ্বলছে। মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, অথচ আমার কানে খুব স্পষ্ট শুনতে পেলাম, চা দেবে? আমি অসাড় হয়ে গেলাম। মনে হচ্ছিল আমি যদি না বলি তাহলে কিছু ভয়ঙ্কর হবে, যদি হ্যাঁ বলি তবুও রক্ষা নেই। মহিলার ঠোঁটের ফাঁক দিয়ে কেমন একটা কালো ধোঁয়ার রেখা বেরোতে লাগল। ওটা বাতাসে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু গন্ধটা ভয়ঙ্কর, পুরনো মরচে ধরা লোহার মতো আর কাঁচা রক্তের গন্ধের মতো কটু। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি টেবিলের পাশে রাখা কেতলিটার দিকে তাকালাম, অথচ কেতলিতে কোনো আগুন নেই, পানি নেই, ভেতরে ফোঁস আওয়াজটা তখনও হচ্ছে। আমি ভয়ে আর অজান্তে হাত দিয়ে কেতলিটা তুলতেই মহিলার ঠোঁট হঠাৎ থেমে গেল। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল। তারপর মাথা কাত করে ফিসফিসিয়ে বলল, ওখানে নেই, পিছনে। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই গলা দিয়ে হঠাৎ একটা চিৎকার বেরিয়ে এলো। আমার দোকানের টেবিলের পিছনে দাঁড়িয়ে আছে আর একটা ছায়া। এবার পরিষ্কার দেখা গেল, একজন পুরুষ, সাদা ধুতি পরে, বুক খালি, চোখ একেবারে ফাঁকা।
মুখে কোনো চামড়া নেই, কেবল দাঁতের খাঁচা দেখা যাচ্ছে। সে যেন নিঃশ্বাস ফেলছে, অথচ ফুসফুস নেই। একটা কর্কশ গন্ধ আমার নাকে ঢুকে গেল, মনে হচ্ছিল বমি করে ফেলব। আমি হকচকিয়ে পিছিয়ে গেলাম। হাত থেকে কেতলি ছিটকে মাটিতে পড়ে গেল। আওয়াজে কাচের টুকরোগুলো যেন আরও জোরে বাজল। মহিলাটা হঠাৎ ঝুঁকে কেতলির ভাঙা হ্যান্ডেলটা তুলে নিল। তারপর ধীরে ধীরে আমার চোখের সামনে সেটাকে নিজের কপালে ঠেসে ভেঙে ফেলল। আমি স্তব্ধ। এক ফোঁটা রক্তও বেরোল না, কিন্তু একটা বিকট হাসি ছড়িয়ে পড়ল। চারপাশ হঠাৎ আলো অন্ধকারে ভরে গেল। প্ল্যাটফর্মের বাতিগুলো একসঙ্গে মিটমিট করতে লাগল। দূরের কুলিরা কিছুই টের পেল না, তারা হয়তো ঘুমিয়ে আছে, হয়তো কিছুই শুনছে না। মহিলাটা হঠাৎ আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুই এখানে দোকান বসাস কেন? এ প্ল্যাটফর্ম আমাদের রাতের। তারপর সে ট্র্যাকের দিকে ঘুরে তাকালো। আমি ভয়ে আতঙ্কে হাঁপাতে হাঁপাতে বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ ভূতের ব্যাপার নয়। এরপর যেটা হলো সেটা আরও ভয়ঙ্কর। হঠাৎ পুরো প্ল্যাটফর্মে একসঙ্গে ঝমঝম করে ঝড়ো হাওয়া বইতে শুরু করল। আমি দোকানের টেবিল আঁকড়ে ধরলাম, না হলে উড়ে যেতাম। অথচ বাইরে স্টেশনের ফটকের দিকে তাকালাম, সেখানে এক ফোঁটা বাতাসও নেই। শুধু আমার প্ল্যাটফর্মেই যেন ঝড় বয়ে যাচ্ছে। মহিলার লাল শাড়িটা হাওয়ায় উড়তে লাগল, তার চুলগুলোও ছেড়ে যাচ্ছিল। ও একেবারে হাত বাড়িয়ে আমার গলা ধরতে আসছিল। আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, বাঁচাও! চিৎকারটা কানে কানে বাজল। আশ্চর্যজনকভাবে প্ল্যাটফর্মের দূরে ঘুমন্ত কুলিরা এবার জেগে উঠল। দুজন উঠে দৌড়ে এদিকে আসতে লাগল। তারা আলো ফেলতে দেখি কিছু নেই, না মহিলা, না ওই ভয়ঙ্কর পুরুষ ছায়া। কেবল ভাঙা কেতলি, ছড়িয়ে থাকা বিস্কিট, আর আমি হাঁপাচ্ছি। কুলিরা আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে? চিৎকার করছিলি কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, এখানে একটা মহিলা ছিল, বাঁশি বাজাচ্ছিল। ওরা একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর একজন চাপা গলায় বলল, চুপ কর, সব জায়গায় সব কথা বলিস না। আমরা জানি ওই লাল শাড়ি পরা মেয়েকে অনেকেই দেখেছে, কিন্তু যারা বেশি টের পায় তারা আর বাঁচে না। আমি অবাক হলাম, বললাম, মানে কে ছিল সে? কুলিটা একবার চারপাশে তাকিয়ে তারপর ফিসফিসিয়ে বলল, এই প্ল্যাটফর্মে অনেক বছর আগে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল, মাথা থেতলানো। কে হত্যা করেছিল কেউ জানে না। তারপর থেকে মাঝে মাঝে রাতেও বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি একটা ফাঁদের মধ্যে ঢুকে গেছি। এ শুধু গুজব নয়, এ সত্যি। আর সেই মহিলার চোখ আমার দিকে আটকে গেছে। ও আমাকে ছাড়বে না। কুলিদের কথাগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তো এতদিন ধরে এখানে দোকান বসাচ্ছি, বহু রাত কাটিয়েছি এই প্ল্যাটফর্মে, কিন্তু আজ অবধি এমন কিছু দেখিনি। হ্যাঁ, মাঝে মাঝে হকারদের মুখে শুনতাম ওই লাল শাড়ির মেয়েকে নাকি কেউ কেউ রাত্রিরে দেখে, কিন্তু আমি সবসময় হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজ আমার চোখের সামনে দাঁড়িয়েছিল সে। কুলিদের মধ্যে একজন, নাম তার মহাদেব, চেহারায় কড়া ভাব, কিন্তু গলায় কাঁপন। সে আমার কাঁধে হাত রেখে চাপা গলায় বলল, তোকে যা দেখিয়েছে সেটা ওর খেলা, তবে তুই ভাগ্যবান, এখনো বেঁচে আছিস। আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, কে ছিল, কেন বাঁশি বাজাচ্ছিল? মহাদেব চারপাশে তাকিয়ে দেখল কেউ শুনছে কিনা। তারপর ধীরে ধীরে বসে পড়ল। অন্য কুলিটাও পাশে বসে পড়ল। দুজনেই চুপচাপ। তারপর মহাদেব আস্তে আস্তে বলতে শুরু করল, প্রায় 12-13 বছর আগে এই প্ল্যাটফর্মেই এক মেয়ের লাশ পাওয়া গেছিল। বয়স কম, মাত্র 22-23 হবে। নামটা আজ আর কেউ মনে রাখে না, তবে আমরা তখন তাকে চিনতাম। ওইখানে প্রায়ই বসত, ট্রেন ধরত না, শুধু বসে থাকত আর বাঁশি বাজাত। প্রথম কেউ পাত্তা দিত না, ভিখিরির মতনই মনে হতো। কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারি মেয়েটা ভিখিরি নয়, দেখতে সুন্দর, শিক্ষিতও মনে হতো। কিন্তু কে ছিল, কোথা থেকে আসত, কেউ জানত না। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, তাহলে ওকে মেরেছিল কে? মহাদেবের চোখ দুটো কেমন যেন ঘোলাটে হয়ে গেল। শোনা যায় এক রাতে এখানে এক লোক ওর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে।
কেউ বলে লোকটা ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফাঁকি দিয়েছিল, কেউ বলে চুরি করতে গিয়ে ধরা পড়ে মেয়েটাকে খুন করে, কিন্তু লাশটা পাওয়া যায় এই ট্র্যাকের ওপরেই, মাথা একেবারে থেতলানো। খবর বেরিয়েছিল আত্মহত্যা, কিন্তু আমরা যারা রাত্রিরে থাকতাম আমরা জানতাম, ওর চিৎকার আমরা শুনেছিলাম। সে মারা যাওয়ার আগে সাহায্য চাইছিল, কারোর কাছে পৌঁছায়নি। আমার বুক হিম হয়ে গেল, মনে হচ্ছিল ভিতরে ভিতরে শ্বাস বন্ধ হয়ে আসছে। নুরু এবার মুখ খুলল। তারপর থেকেই মাঝে মাঝে রাত্রিরে ওকে দেখা যায়, বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায়। কেউ কাছে গেলে কথা বলে, চা চায়, আবার কখনো হঠাৎ ট্র্যাকে ঝাঁপ দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যাদের কাছেও ধরা দেয় তারা বেশি দিন বাঁচে না। আমি হতবাক হয়ে বললাম, মানে? নুরু গম্ভীর গলায় বলল, 3টে লোককে আমি চিনি যারা ওকে খুব স্পষ্ট দেখেছিল। একজন হকার ছিল, নাম রফিকুল। একদিন সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। লাশ পাওয়া গেছিল নলেজ পাড়ার কাছে, ট্রেন কেটে 2 টুকরো। আরেকজন ছিল কামলাদের মধ্যে সন্তোষ। ও নাকি একদিন বাঁশি বাজানোর শব্দের পিছনে ছুটেছিল। 2 দিন পর ওর লাশ উঠেছিল প্ল্যাটফর্ম নাম্বার 7-এর ট্র্যাকে। তৃতীয়জন ছিল একজন পুলিশ। সে এখানে ডিউটি দিত। বলেছিল সব গুজব। এক রাতে বাঁশিওয়ালি মেয়েটাকে সে নাকি চোখে চোখে দেখেছিল। পরদিন সকালে তাকে ফাঁসিতে ঝুলতে পাওয়া যায় থানার কোয়ার্টারে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে মেয়েটা আবার এসে দাঁড়াবে। মহাদেব এবার গলা নিচু করে বলল, তুই যদি দোকান বসাতে চাইস বসা, কিন্তু সাবধান, ওকে দেখিস, চোখে চোখ রাখবি না, কথা বললে জবাব দিবি না, আর যদি কখনো চা চায় তখন বুঝবি শেষ। আমি তখন একেবারে ভেঙে পড়ার মতন, বুক ধরফর করছে। বললাম, কিন্তু আজ তো আমাকে সরাসরি জিজ্ঞেস করল চা দেবে। আমি তো শুনেছি। মহাদেব আর নুরু একসঙ্গে থমকে গেল। দুজনের মুখ দেখে মনে হচ্ছিল ওরা নিজেরাও ভয় পেয়ে গেছে। নুরু ফিসফিস করে বলল, তাহলে তোকে ছাড়বে না? আমার কান ঝাঁ করে উঠল। আমি বললাম, মানে কি, আমি কি মরব? মহাদেব গম্ভীর মুখে আমার দিকে তাকিয়ে বলল, এখনো সময় আছে, তবে তোকে সাবধানে থাকতে হবে। রাত্রিরে দোকান গুটিয়ে দে, এখানে বসিস না, কারণ যেদিন সত্যিই ও তোর কাছে বসে চা খেতে চাইবে সেদিন তুই আর ফেরত যাবি না। কথাটা শুনে আমার বুকের ভেতর যেন বরফ ঢুকে গেল। প্ল্যাটফর্মের আলো তখন আরও নিভু নিভু। ঘড়িতে রাত 3:30 বাজে। আমি কাঁপতে কাঁপতে দোকান গুটোতে লাগলাম। কাঁধে ঝোলা তুলতে গিয়ে দেখলাম টেবিলের ওপর কেতলিটার ভাঙা টুকরোগুলোর পাশে এক টুকরো বাঁশি পড়ে আছে। কিন্তু আমি তো জানি আমার দোকানে কোনো বাঁশি কখনো ছিল না। ওই বাঁশিটা যেন অদ্ভুত আলো দিচ্ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। বাঁশিটার দিকে একবার তাকিয়েই দৌড়ে বেরিয়ে গেলাম প্ল্যাটফর্ম থেকে। কিন্তু যাওয়ার সময় আমি স্পষ্ট শুনলাম পিছন থেকে হালকা সুরে বাঁশি বাজছে। সেদিন রাতটা আমার জীবনে কোনো দিন ভুলব না। আমি দৌড়ে প্ল্যাটফর্ম ছেড়ে স্টেশনের বাইরে বেরোলাম। শিয়ালদহের সামনে তখন প্রায় ফাঁকা। 2-একটা রিকশা দাঁড়ানো, কয়েকটা কুকুর এদিক ওদিক ঘুরছে। ঠান্ডা হাওয়ায় দাঁত কাঁপছিল। আমি কোনো মতে একটা ভ্যান রিকশায় উঠলাম। ভ্যান চালক আমার দিকে তাকিয়ে বলল, বাবু, এত রাতে যাচ্ছেন কোথায়? আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমাকে যতটা বলা দরকার আমি বলবো না, তাড়াতাড়ি আমাকে বেলেঘাটা অবধি পৌঁছে দাও। ভ্যান চালক কিছু না বলে প্যাডেল মারতে লাগল। শিয়ালদাহ থেকে বিলেঘাটা যেতে 10 মিনিটও লাগে না, কিন্তু সেদিন মনে হচ্ছিল যাত্রাটা 1 ঘন্টার সমান লম্বা। পথে কোনো মানুষের ছায়া নেই, কেবল ল্যাম্পপোস্টের আলো আর রাস্তায় ছুটে বেড়ানো ছায়া। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমার পেছনে হাঁটছে। আমি বারবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছিলাম। ভ্যান চালক একবার বিরক্ত হয়ে বলল, কি হলো, কেউ নেই তো, বারবার পিছনে তাকাচ্ছেন কেন? আমি কোনো উত্তর দিলাম না। অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। আমি তখন ভাড়া দিলাম আর দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলাম। আমার বাড়ি ভাড়া করা 1 কামরার ঘর, ছাদের টিনের চাল, ভেতরে শুধু একটা খাট, একটা টেবিল আর কয়েকটা বাসন। এতদিন আমি কোনোদিন ভয় পাইনি এখানে, কিন্তু সেদিন ভেতরে ঢুকেই মনে হলো কেউ আগে থেকেই ঘরে বসে আছে। আমি দরজা বন্ধ করে ভেতরে ঢুকলাম। আলোটা জ্বালাতেই দেখি ঘর একেবারে ফাঁকা, তবু বুকের ভেতরে একটা অদ্ভুত চাপা আতঙ্ক। আমি বিছানায় বসে জলের বোতল থেকে 1 ঢুক জল খেলাম, তারপর চোখ বুজে শান্ত হওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই শুনতে পেলাম কোনো বাঁশির সুর, খুব ধীরে কিন্তু স্পষ্ট। আমি প্রথমে ভাবলাম বাইরে থেকে আসছে, ছাদে টিনের চাল, তার ওপরে হয়তো হাওয়ার শব্দে ভুল শুনছি।
কিন্তু না, ওটা বাঁশি, স্পষ্ট বাঁশি। আমি জানলার কাছে গিয়ে তাকালাম। বাইরে অন্ধকার ছাড়া কিচ্ছু নেই, রাস্তা ফাঁকা। তবুও বাঁশির সুর ক্রমশ বাড়ছে। এবার মনে হলো ঘরের ভেতর থেকেই আসছে। আমি তাড়াহুড়ো করে টেবিলের দিকে তাকালাম আর দেখলাম ওই বাঁশিটা, যেটা আমি দোকানের টেবিলে পড়ে থাকতে দেখেছিলাম, সেটা আমার টেবিলের উপর রাখা। কিন্তু আমি তো সেটা ছুঁয়েও দেখিনি। তাহলে এটা এখানে এলো কিভাবে? আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। বাঁশিটার গায়ে হাত দিতেই ঠান্ডার শিহরণ ছড়িয়ে গেল শরীর যুগে। আর তখনই কান ফাটানো এক চিৎকার ভেসে এলো, যেন একসঙ্গে 10টা মানুষের চিৎকার। আমি ভয়ে বাঁশিটা ছুঁড়ে দিলাম মাটিতে। সেটা পড়ে আবার সুর বাজাতে শুরু করল। আমার চোখে জল এসে গেল। ভয়ে হাত পা কাঁপছে। দরজা খুলে পালাবো কিনা ভাবছি, এমন সময় হঠাৎ আলো নিভে গেল। ঘর অন্ধকার, নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে দেখি ঘরের কোণে একটা লাল শাড়ি ঢাকা ছায়া দাঁড়িয়ে আছে। চুল খোলা, মুখ স্পষ্ট নয়, কিন্তু দুটো চোখ জ্বলছে। সে আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগল। আমার বুক ফেটে যাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে? আমাকে কেন তাড়া করছো? সে হঠাৎ থেমে গেল। তারপর অদ্ভুত গলায় বলল, আমি চা খাইনি, তুই চা দিবি? আমি চিৎকার করে উঠলাম, না, আমি দিতে পারবো না। চোখের সামনে হঠাৎ করে চারপাশ ঘুরতে শুরু করলো। লাল শাড়ি ঢাকা মহিলার চুল হাওয়ায় উঠছে, মুখটা ছিঁড়ে যাচ্ছে, দাঁতের খাঁচা বেরিয়ে আসছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমি যখন জ্ঞান ফিরে পেলাম, তখন ভোর হয়েছে। সূর্যের আলো ঘরে পড়ছে। বাঁশিটা কোথাও নেই, কিন্তু মাটিতে স্পষ্ট লাল শাড়ির ছেঁড়া আঁশ পড়ে আছে। আমার বুক ধড়ফড় করছে। আমি বুঝতে পারলাম ও শুধু স্টেশনে নয়, আমার বাড়িতেও এসেছে। এখন আমি যেখানেই যাই, ও আমাকে অনুসরণ করবে। সেদিনের পর থেকে আমি একরকম শির করে থাকতাম রাতে। কিন্তু রোজগার না করলে তো পেট চলবে না। শীতের রাতে শিয়ালদহে যারা আসে তাদের মধ্যে অনেকেই খিদে পায়, তাই আমার দোকান ভালোই চলত। আমি জেনেও রাতে থাকতাম, তবে এখন প্রতি রাতে একই ভয়ঙ্কর অভিজ্ঞতা আবার ফিরে আসত। প্রথম রাতে যে সাদা ধোঁয়ার মতো মানুষটা ট্রেন লাইনের ওপারে দাঁড়িয়েছিল, পরে প্রায় প্রতি রাতেই আমি তাকে দেখতাম। কখনো দূরে, কখনো একেবারে কাছে। ওর মুখটা অস্পষ্ট, কিন্তু চোখ দুটো জলজল করে ওঠে যেন অন্ধকারের ভেতর আগুনের টুকরো। আমি চোখ সরাতে পারতাম না। একদিন মাঝরাতি প্রায় 2:30টা নাগাদ হঠাৎ দেখি প্ল্যাটফর্মে কারো পায়ের শব্দ, কড়কড়ে কাঠের স্লিপারের মতো শব্দ, টক টক টক। আমি ভাবলাম হয়তো কোনো যাত্রী, হয়তো কুলি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যেদিকে শব্দটা যাচ্ছিল সেদিকে কাউকেই দেখা যাচ্ছিল না, শুধু শব্দ। আমি দাঁড়িয়ে দোকান থেকে তাকিয়ে রইলাম। হঠাৎ সেই শব্দ এসে থামল একেবারে আমার পেছনে। বুকের ভেতরটা যেন ফেটে যাবে। আমি ধীরে ধীরে ঘুরলাম। পিছনে কিছুই নেই, ফাঁকা প্ল্যাটফর্ম। দূরে একটা ঢালও মিটমিট করছে, কিন্তু হাওয়ার মধ্যে কেমন একটা চাপা কাশির আওয়াজ ভেসে এলো। গলা ভেজা, যেন কফ জমে আছে কারোর। আমি টের পেলাম একা নই আমি। তারপরেই একেবারে চমকে যাওয়ার মতো ঘটনা ঘটল। দোকানের সামনে রাখা এক কেটলি হঠাৎ ঝপাং করে মাটিতে পড়ে গেল, কিন্তু আমি ছুঁইনি। আশেপাশে আর কেউ নেই। ধোঁয়া উঠছিল, গরম চা ছড়িয়ে পড়ল প্ল্যাটফর্মে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেউ আমার পাশ থেকে কেটলিটা ঠেলে ফেলল। এরপর থেকেই দোকানে আরও অদ্ভুত ব্যাপার ঘটতে লাগল। কাচের গ্লাসগুলো মাঝরাতে হঠাৎ কাঁপতে শুরু করত, যেন ভূমিকম্প হয়েছে, কিন্তু চারপাশ একেবারে শান্ত। কখনো আমার দোকানের খুচরোগুলো অকারণে উল্টে যেত, মাটিতে ছড়িয়ে পড়ত। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এক রাতে। আমি দোকান গোছাচ্ছিলাম, হঠাৎ আমার কানে আসলো একটা মহিলার গলা, একেবারে ফিসফিস করে বলছে, চা দাও, চা দাও। আমি ভেবেছিলাম হয়তো কোনো গ্রাহক এসেছে। মাথা তুলতেই দেখলাম এক মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা চুল, মুখটা অদ্ভুত ফ্যাকাশে, যেন রক্ত নেই। সাদা শাড়ি, ভিজে ভিজে মনে হচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে একটা কাঁচে চা ঢেলে দিলাম। হাতে দিতেই দেখি গ্লাসটা ওর হাতের ভেতর দিয়ে সোজা মাটিতে পড়ে ভেঙে গেল। আমি চিৎকার করে উঠে গেলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কেউ শোনেনি। আশেপাশে যত মানুষ ছিল সবাই যেন বধির হয়ে গেছে। আর সেই মহিলা হেসে ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। তারপর থেকে আমি আর ঠিকমতো ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলেই সেই সাদা শাড়ির ভেজা মহিলা চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় সে এখনও আসে, আমার দোকানে দাঁড়িয়ে চা চায়।
ওই রাতের ঘটনার পর আমি আর কোনো দিনও শান্তি পাইনি। মনে হচ্ছিল সারা শরীর জুড়ে যেন কেউ অদৃশ্য শিকল বেঁধে ফেলেছে আমাকে। সেদিনের পর থেকে আমার ঘুম ভেঙে যেতে হঠাৎ মাঝরাতে। কানে আসত সিটি দেওয়ার শব্দ, কানে আসত খালি প্ল্যাটফর্মে বুটের শব্দ, আর যেন মনে হতো আমার দোকানের কাছে কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ মেরে তাকাতেই কিছু দেখতে পেতাম না, কিন্তু বুক কেঁপে উঠত। একদিন রাতে আমার এক সহকর্মী হকার কিশোর এসে বলল, দেখছিস তো, তুই কি কদিন ধরে একা একা কথা বলছিস নিজের সাথে? লোকজন তোকে পাগল ভাবতে শুরু করেছে রে, কি হয়েছে? আমি তখন চুপ করে বসেছিলাম, কিন্তু কিশোরের চোখের সামনে সব কিছু খুলে বললাম। সে হাসতে হাসতে বলল, ও সব তোর কল্পনা। রাতের প্ল্যাটফর্মে কাজ করলে মাঝে মাঝে সবারই এসব হয়। কিন্তু আমি জানতাম ওটা কল্পনা নয়। পরদিন রাতে আবারও ঘটনা ঘটল। ট্রেনের হুইসেল বাজল, অথচ ট্রেন এলো না। হুইসেলের শব্দ যেন একেবারে আমার কানে বাজল। আমি হঠাৎ ঘুরে তাকালাম, দেখলাম আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে সেই মুখ, রক্তাক্ত, চোখের নিচে কালো দাগ, মুখটা আধা ছেঁড়া। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আশেপাশে যে কয়েকজন হকার ছিল তারা দৌড়ে এসে বলল, কি হয়েছে, তুই এভাবে চিৎকার করছিস কেন? আমি দেখালাম, কিন্তু তখন সেখানে আর কেউ নেই। সবাই আমাকে নিয়ে মজা করল, বলল, তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এরপর থেকে ঘটনা ভয়ঙ্কর রূপ নিল। আমি দোকান খোলার পর থেকে অদ্ভুত অদ্ভুত ব্যাপার শুরু হলো। মাঝে মাঝে আমার সামনে রাখা সিগারেটের বাক্স হাওয়ায় উড়ে যেত। ঠান্ডা হাওয়া এসে আমার দোকানের লাইট নিভিয়ে দিত। আর কখনো কখনো আমার দোকানের পাশেই শোনা যেত, ভাই, এক কাপ চা দেবে? কিন্তু চারদিকে তাকালেই শূন্যতা। একদিন রাতে আমি ঠিক করলাম, যেভাবেই হোক আসল ব্যাপারটা জানতে হবে। আমি দোকানটা খোলা রেখেই লুকিয়ে রইলাম পাশের অন্ধকার কোণে। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ কানে এলো বুটের শব্দ, যেন ভারী পায়ে কেউ হেঁটে আসছে। আমি আড়াল থেকে তাকালাম, আর তখনই দেখলাম একটা ছায়া মূর্তি ধীরে ধীরে এসে দাঁড়ালো আমার দোকানের সামনে। লম্বা কোট, মাথায় পুরনো ধুলো পড়া টুপি, আর পুরো মুখটা এক অদ্ভুত ছায়ার মধ্যে ঢাকা। তার হাতে একখানা কাগজ ছিল। সে কাগজটা আমার দোকানের কাউন্টারে রেখে ধীরে ধীরে ঘুরে গেল। আমি সাহস করে বেরিয়ে এলাম। কাউন্টারে গিয়ে দেখলাম কাগজে লেখা আছে রক্ত দিয়ে, আমি এখানেই মরে গেছি। আমার দেহটা কেউ খুঁজে পায়নি, আমাকে সাহায্য করো। আমার হাত কাঁপছিল। চারপাশে তাকালাম, কিন্তু তখন আর কাউকে দেখতে পেলাম না। এবার বুঝলাম এ কেবল ভয় দেখানো নয়, ওর মৃত্যু সত্যি এখানেই ঘটেছিল, আর তার আত্মা শান্তি পাচ্ছে না। ভোর তখন পুরোপুরি ফুটে উঠেছে। শিয়ালদহ স্টেশনের ভিড় আবার স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে। লোকজন আসছে, যাচ্ছে, ট্রেন রুকছে, ঘোষণা হচ্ছে, সবকিছু যেন একেবারে স্বাভাবিক। কিন্তু আমার কাছে এই স্বাভাবিকতার মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত অস্বাভাবিকতা। আমি এখনো বুকের ভেতর সেই আতঙ্ক নিয়ে বেঁচে আছি। আমি তখনও বুঝতে পারছিলাম না আমি আসলে জীবিতদের দুনিয়াতে আছি নাকি মৃতদের ফাঁদে আটকা পড়ে গেছি। রাতের সেই লাশবাহী ট্রেনের দৃশ্য, সাদা কাপড়ে ঢাকা দেহগুলো, প্ল্যাটফর্মে ভেসে বেড়ালো ছায়াগুলো, এগুলো কি সত্যি আমার চোখে ধরা দিয়েছিল, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? কিন্তু একটা ঘটনা আমাকে আবার টেনে নিয়ে এলো বাস্তবে। সকালের প্রথম ট্রেন যখন নামল, তখন একজন যাত্রী আমার দোকানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, এই শোনো, কাল রাতে তো তোমার দোকান বন্ধ ছিল না, অথচ আমি দেখেছি তুমি সিগারেট বিক্রি করছো। আমি চমকে উঠলাম। আমি তো ভোর রাতেই দোকান বন্ধ করেছিলাম, আর সেই সময় তো আমি দোকানের সামনে ছিলামই না, প্ল্যাটফর্মের অন্ধকার কোণে লুকিয়ে কাঁপছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কবে দেখেছেন? লোকটা জবাব দিল, রাত প্রায় 2টা হবে। আমি ট্রেন থেকে নেমেছিলাম, ভেবেছিলাম একটু সিগারেট খাবো। তখন দেখলাম তোমার দোকানে আলো জ্বলছে, তুমি বসে আছো, কিন্তু যখন কাছে গিয়েছিলাম তোমার মুখটাই দেখতে পাচ্ছিলাম না, যেন ঝাপসা। আমি ভয়ে আর কিছু না নিয়ে চলে যাই। আমার হাতের সিগারেট কাঁপতে শুরু করল। আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম। আমি তো তখন দোকানে ছিলামই না, তাহলে কে ছিল সেখানে?
সেই থেকে আমার চারপাশে খেয়াল করতে শুরু করলাম। দেখলাম আমার দোকানের ঠিক পাশে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ হয়, কেউ যেন টেবিলে কয়েন ফেলছে, আবার কেউ হালকা কাশছে। কিন্তু তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আরও অদ্ভুত ব্যাপার হলো, দোকানের পাশে রাখা আমার পুরনো কাঁচের বোতলগুলো নিজেরাই কেঁপে ওঠে, যেন কেউ ছুঁয়ে দিল। আমার আর সহ্য হচ্ছিল না। ভাবলাম এখান থেকে সরে গিয়ে অন্য কোথাও হকারি করব, কিন্তু শিয়ালদহে একবার জায়গা ছেড়ে দিলে আমার জায়গা পাওয়া প্রায় অসম্ভব। তাই ভয়ে কাঁপতে কাঁপতে আমি এখানেই রয়ে গেলাম। এরপর ঘটল আসল ভয়ঙ্কর ঘটনা, যেটা আজও আমি মনে করলে কাঁপতে থাকি। একটা শীতের রাত, দোকান গুটিয়ে আমি সামনের বেঞ্চে বসে সিগারেট খাচ্ছি। হঠাৎ দেখি আমার দোকানে আলো জ্বলে উঠল, অথচ আমি তো নিজেই লাইট বন্ধ করেছিলাম। আমি উঠে দাঁড়াতেই দেখি একটা অস্পষ্ট অবয়ব দোকানের ভেতর দাঁড়িয়ে সিগারেট নিচ্ছে, আর তার চেহারা সম্পূর্ণ আমার মতো। আমার বুকের ভেতর হাওয়া বন্ধ হয়ে গেল। আমি যেন নিজের ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখছি, কিন্তু তার চোখ ছিল না, শুধু ফাঁকা গহ্বর। ঠিক সেই সময় আমার কানে ভেসে এলো ফিসফিস করে বলা একটা কথা, এই দোকানটা শুধু তোমার নয়, আমরা সবাই আছি এখানে। আমি ভয়ে হাওয়া খুঁজতে খুঁজতে চারদিকে তাকালাম। আশেপাশে তখন ভিড় প্রায় নেই। স্টেশনের অন্ধকারে শুধু আমারই নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। আমি দৌড়ে দোকানের শাটার টেনে দিলাম, কিন্তু মনে হচ্ছিল ভেতর থেকে কেউ আমার হাত ধরে টানছে, যেন আমাকে ঢুকিয়ে নিতে চাইছে। সেদিন ভোর পর্যন্ত আমি দোকানটা আর খুলিনি। কিন্তু ভোরের আলো ফুটার পর যখন শাটার তুললাম, দোকানের ভেতরে ছাই আর পুরনো সিগারেটের গন্ধ ছড়িয়েছিল, আর টেবিলের ওপর রাখা একটা সিগারেট অর্ধেক জ্বলা অবস্থায় পড়েছিল। কিন্তু আমি তো সেটা জ্বালাইনি। আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। বুঝলাম, শিয়ালদহের এই প্ল্যাটফর্মে আমি শুধু একা নই। আমার দোকানের ভেতরে চারপাশে অজানা কয়েকজন সঙ্গী আছে, যারা এখনো বেঁচে নেই, তবুও এই জায়গা ছেড়ে যায়নি। আমি আজও দোকান চালাই, কিন্তু প্রতিটি রাতের শেষে বুক ধরফর করে, কারণ আমি জানি রাত যত গভীর হয় ততই ওরা কাছে আসে। সেদিন রাতে আমি আর রতনদা শিয়ালদাহ স্টেশনের একেবারে অন্ধকার গলির দিকে বসেছিলাম। গরম চা খেতে খেতে আমি ওকে আগের দিনের সব ঘটনা খুলে বললাম। ওই কালো শাড়ি পরা মেয়েটা, হকারের দোকান উধাও হয়ে যাওয়া, আর মাঝরাতে শূন্য প্ল্যাটফর্মে সেই অচেনা মেয়ের ডাকে দৌড়ে যাওয়া পর্যন্ত সব। রতনদা কিছুক্ষণ চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুই যা বলছিস সেটা নতুন কিছু না রে। শিয়ালদহেন এই হকার লাইনে বহু বছর ধরে অমন অদ্ভুত কাহিনী শোনা যাচ্ছে। অনেকে মুখ খোলে না, কারণ পুলিশ এলে ঝামেলা বাড়ে, আবার কেউ হাসাহাসিও করে। কিন্তু আমি জানি তুই মিথ্যে বলছিস না। রতনদার মুখে এই স্বীকারোক্তি শুনে আমার বুকটা হালকা হলো, কিন্তু সাথে সাথেই কেমন যেন আরও ভয় ঢুকে গেল। ও বলল, তুই জানিস কয়েক বছর আগে প্ল্যাটফর্ম নাম্বার 2 এর সেই কোণে এক হকার মরে গেছিল? নাম ছিল নাসির। লোকটা শীতে কম্বল বিছিয়ে বসত। এক রাতে হঠাৎ সবাই শুনল ওর গলা শুকনো, চাপা চিৎকার। দৌড়ে গিয়ে দেখে মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বিস্ফারিত, যেন কিছু ভয়ঙ্কর জিনিস ওর সামনে দাঁড়িয়েছিল। কিন্তু চারপাশ ফাঁকা। তারপর থেকে এই লাইনে প্রায়ই লোকজন অদ্ভুত অদ্ভুত ছায়া দেখে। তুই যে মেয়েটার কথা বলছিস হয়তো সেই ঘটনার সাথেই যুক্ত। রতনদা যতই বলছিল আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। হকার লাইনটা তখনও খানিকটা সরগরম ছিল, কিন্তু প্ল্যাটফর্মের ওপারে কেমন এক শূন্যতা ঘনিয়ে আসছিল। মনে হচ্ছিল দূরে দাঁড়িয়ে কেউ আমাদের কথোপকথন শুনছে। আমি চা শেষ করে একটু সিগারেট ধরাতে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল ওই অন্ধকার গলির ভেতরে লালচে আলোয় এক মুহূর্তের জন্য কালো শাড়ি পরা সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে। আমার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। রতনদা পেছন ঘুরে তাকাতেই মুহূর্তে কিছুই নেই, শুধু গলির ভেতর দিয়ে হাওয়ার মতো একটা শিরশিরে ঠান্ডা বেরিয়ে এসে আমাদের গা কাঁপিয়ে দিল। রতনদা ফিসফিস করে বলল, এবারও তোর দিকে নজর দিয়েছে রে, সাবধানে থাক। সেদিন রাত আর ঘুমাতে পারিনি।
প্ল্যাটফর্ম জুড়ে আওয়াজ, ট্রেনের সিটি, মানুষের ভিড়, সব কিছুর মাঝেও আমার মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু পিছু হাঁটছে, প্রতিটা পদক্ষেপ গুনে নিচ্ছে। সেই রাতটার কথা আমি ভুলতে পারি না। শীতের রাত, সেন্ট্রাল কলকাতার বুকের ভেতর, শিয়ালদহের গুমোট আর ভ্যাপসা বাতাসে যেন মৃত্যু খেলা খেলছিল। আমি দাঁড়িয়ে আছি আমার ঠেলাগাড়ির পাশে, পকেট ভরা কাঁচা মুড়ি, বাদাম, চানাচুর, কিন্তু ক্রেতা নেই, শব্দ নেই, মানুষের ভিড় নেই। গোটা প্ল্যাটফর্মটা নিস্তব্ধ। হঠাৎ মনে হলো আমার পেছনেই কেউ যেন নিঃশ্বাস ফেলছে, একেবারে কানের কাছে। আমি ঝটকা দিয়ে ঘুরে দাঁড়ালাম, চারদিকে ফাঁকা। তখনই ট্রেন ঢুকল, কিন্তু শব্দটা যেন কানে লাগছে না, সবকিছু নিস্তব্ধ ছবির মতো। অথচ আমি দেখছি ট্রেন ঢুকছে, আলো ঝলকাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ নেই। ঠান্ডা ঘাম ঝরতে লাগলো আমার কপাল বেয়ে। হঠাৎ দেখতে পেলাম সেদিন যে বুড়ো ভিখিরিকে আমি এক টুকরো রুটি খেতে দিয়েছিলাম, সে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের এক কোণে। তার গা থেকে ধোঁয়ার মতো কিছু উঠছে। ওর চোখ দুটো একেবারে ফাঁকা, যেন কালো গর্ত। আমার গলা শুকিয়ে কাঠ। আমি সাহস করে বললাম, কে কে রে, তুই এখানে কেন? ভিখিরি কোনো উত্তর দিল না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সে এগিয়ে এলো আমার ঠেলালারির দিকে। আমার সামনে দাঁড়াতেই ঠান্ডা এক ঝলক হাওয়া বয়ে গেল, যেন দম বন্ধ হয়ে আসছে। তারপর এক অদ্ভুত গলার আওয়াজে সে বলল, রাতের পর রাত এখানে বেচবি খাবার। জানিস না, এই প্ল্যাটফর্মে যারা মরে যায় তাদের ক্ষুধা তুই কখনো মেটাতে পারবি না। আমার হাত থেকে থালা পড়ে গেল। মনে হচ্ছিল পায়ের তলা শক্ত মাটির বদলে কাদা হয়ে গেছে। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। হঠাৎ দেখি একের পর এক ছায়া যেন ভিখিরির পেছন থেকে বেরিয়ে আসছে। মহিলারা, ছোট বাচ্চারা, বুড়ো লোক, সবাই যেন ক্ষুধার্ত, চেয়ে আছে আমার ঠেলাগাড়ির খাবারের দিকে। তাদের চোখ জ্বলছে অদ্ভুত সবুজ আলোয়। আমি মরিয়া হয়ে গাড়ি টেনে নিয়ে পালাতে চাইছিলাম, কিন্তু চাকা একটুও নড়ল না, যেন কোনো অদৃশ্য হাত চেপে ধরেছে। সেই ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসছিল। তাদের মুখ থেকে শব্দ বেরোচ্ছে, দে, খেতে দে, খেতে দে। আমার মনে হচ্ছিল বুক ফেটে যাবে। তখনই হঠাৎ ট্রেনের বাঁশির শব্দ কানে এলো, কানে ফাটানো এক চিৎকারের মতো। চোখ বন্ধ হয়ে যাচ্ছিল আমার। যখন আবার চোখ খুললাম, দেখি সকালের আলো ফুটে উঠছে। আমার ঠেলাগাড়ি যথাস্থানে আছে। চারপাশে হকাররা ব্যস্ত, চেঁচাচ্ছে, বিক্রি করছে। আমি হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। আমার ঠান্ডা হাত কাঁপছে। কেউ কিছু টের পারেনি, কিন্তু আমি জানি যা দেখেছি তা কোনো স্বপ্ন নয়। সেই দিন থেকে আর রাত্রিরে আমি শিয়ালদহে হকারি করি না। দিনের আলোতেই কাজ সেরে ফেলি। রাতে যে প্ল্যাটফর্মটা গমগম করে মানুষে, সেই একই প্ল্যাটফর্ম রাতের বেলা একেবারে অন্য জগৎ। ওখানে যারা একবার চলে গেছে তারা ফিরতে চায় খাবারের জন্য, শান্তির জন্য। আর আমি একরকম তাদের ডাক শুনে ফেলেছিলাম। সেদিন যদি আমি পালাতে না পারতাম, হয়তো আজ আমিও ওদের দলে গিয়ে দাঁড়াতাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।